আজকে আমরা একটা গল্পের মাধ্যমে জড়তা চাপটা পড়ব এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। মনে করো তুমি এবং তোমার বন্ধুরা একটা গাড়িতে করে কোথাও ট্যুরে যাচ্ছ। ঠিক আছে? কোথাও ট্যুরে যাচ্ছ একটা গাড়িতে করে। গাড়িটা আমি খুব সুন্দরভাবে রাখতে পারি নাই। হ্যাঁ, গাড়িতে করে মনে করো এটা একটা গাড়ি। গাড়িতে করে ট্যুরে যাচ্ছ। তো তোমরা অথবা কোথায় যাচ্ছ, মনে করো বান্দরবন যাচ্ছ। যেহেতু তোমরা বান্দরবন যাচ্ছ, হঠাৎ করে বান্দরবনে তো অনেক বাঘ থাকে, অনেক কিছু থাকে। তো ওইখানে হচ্ছে পাহাড়ি, আশেপাশে হচ্ছে পাহাড়ি বাড়িঘর আছে। রাস্তার আশেপাশে পাহাড়ি বাড়িঘর আছে। ঠিক আছে? তো ওই পাহাড়ি বাড়িঘর থেকে একটা ছোট বাচ্চা হঠাৎ করে তোমাদের গাড়ির সামনে চলে আসলো। যেহেতু তোমাদের গাড়ির সামনে চলে আসছে, সেই মুহূর্তে ড্রাইভারের কাজ কি? ড্রাইভারের ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য এদিকে হার্ড ব্রেক ধরবে না, মানে গাড়িটা তো এদিকে এসে কী করবে, থামাই দিবে না। মানে গাড়িটা একটা গতিতে আছে, ব্যাগে আছে, এবং থামাই দিবে। থামাই দেওয়ার পরে কী হবে? তোমরা তো গাড়ির মধ্যে বসে আছো, বলতে পারবা তোমরা কীরকম, তোমাদের পজিশন তখন কী হবে? তোমাদের যে শরীরের বডি পার্টটা, এটা কি সামনের দিকে চলে যায় না? সামনের দিকে চলে যেত। এই সামনের দিকে আমরা কেন চলে যাই, এই বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। যে আসলে যখন কোনো একটা গাড়ি চলা অবস্থায় থাকে, চলিত অবস্থা থাকে বা গতিশীল অবস্থা থাকে, তখন যখন গাড়িটাকে হার্ড ব্রেক করা হয় বা ব্রেক করা হয়, তখন আমরা কেন, আমাদের বডি কেন সামনের দিকে চলে যায়। আবার মনে করো তুমি তোমার ভাইয়ের বাইকে বসে আছো। হ্যাঁ, এটা একটা বাইক, মনে করো এটা তুমি, এবার তুমি একটা বাইকে বসে আছো। ঠিক আছে? একটা বাইকে যখন বাইকটা স্থির অবস্থায় আছে, এবং যখন তোমার ভাই কী করলো, বাইকটা চালানো শুরু করলো, তখন তুমি কি হয়, পিছনের দিকে চলে যাও না? এখন তুমি কেন পিছনের দিকে চলে যাও? আমরা তো দেখি যে আমরা সামনে পিছনের দিকে চলে যাই, আবার কিছু সময় সামনের দিকে চলে যাই। কিন্তু আমরা কেন চলে যাই, এটা কি আমরা কখনো ভেবে দেখছি বা বুঝতে পারি যে কেন চলে যাই? আমরা এই টপিকটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো, যে আমরা কেন হচ্ছে সামনের দিকে চলে যাই বা কেন আমরা পিছনের দিকে চলে যাই। এই সম্পূর্ণ টপিকটার নাম হচ্ছে জড়তা। আমরা সাধারণত জড়তার কারণেই সামনের দিকে বা পিছনের দিকে চলে যাই। তাহলে আমাদের বোঝা লাগবে যে জড়তা বিষয়টা কি। জড়তা হচ্ছে জড়তা হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে তুমি মনে করো একটা গাড়িতে আসো। ঠিক আছে? এবং গাড়িটা চলতেছে। কি হচ্ছে, গাড়ি চলছে, তুমি হচ্ছে গাড়ির মধ্যে বসে আছো। যখন গাড়ি হঠাৎ ব্রেক করবে, তুমি হচ্ছে পিছনের দিকে হেলে যাবে। তুমি যে পিছনের দিকে হেলে গেলে, এর রিজন হচ্ছে জড়তা। মানে কি, গাড়ি যেহেতু চলতেছে এবং গাড়ির সাথে তুমিও চলতেছো, অর্থাৎ গাড়িও গতিশীল, তুমিও গতিশীল। ঠিক আছে? কিন্তু যখন গাড়ি ব্রেক করলো, তুমি তো গাড়ির মধ্যে বসে আছো, তোমার এই বডি পার্ট উপরের অংশ কিন্তু গাড়ির সাথে লাগানো অবস্থায় নেই। ঠিক আছে? তাহলে কি হয়, তোমার এই বডি পার্টটা সামনে চলে যায়। মানে গাড়িটা গতিশীল, তুমিও গতিশীল। তারপর কি হয়, তোমার বডি পার্টটা যখন ব্রেক করে, তোমার বডি পার্ট সামনে চলে যায়, সামনের বডি অংশ কি সামনে চলে যায়। কারণ কি, কারণ হচ্ছে তুমি তো গতিশীল অবস্থায় ছিলে, তুমি গতিশীল অবস্থায় থাকতে চাচ্ছ। কি চাচ্ছ? গতিশীল অবস্থায় থাকতে চাচ্ছ। আবার মনে করো একটা গাড়ি, বা এই গাড়িতে তুমি বসে আছো, গাড়ির ব্যাগ হচ্ছে প্রাথমিক অবস্থায় জিরো। যখন গাড়ি চালানো শুরু করবে, তখন তুমি পিছনের দিকে হেলে যাবে। কেন হেলে যাবে? যখন গাড়িটা এখানে দাঁড়ানো ছিল, তখন গাড়ির ব্যাগ ছিল জিরো, মানে গাড়িটা স্থির ছিল, এবং সাথে সাথে তুমিও কি স্থির ছিলে। এবং যখন গাড়িটা চালানো শুরু করলো, তখন গাড়ি কি হলো, গাড়িটা ব্যাগপ্রাপ্ত হলো, মানে গাড়িটা ভি ব্যাগে চলতেছে। তখন তুমি কি, তুমি হচ্ছে একটা ব্যাগপ্রাপ্ত হবে গাড়ির সাথে সাথে, কিন্তু তুমি তাকে কি ছিলে, আগে তুমি স্থির ছিলে। তুমি কি চাইবা? তুমি চাইবা স্থির থাকার জন্য। কারণ তুমি স্থির ছিলে, স্থির থাকার জন্য চাইবে। এই জন্য কি, তোমার বডি পার্টটা পিছনের দিকে হেলে যাবে। বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে, তাহলে জড়তা বিষয়টা কি? জড়তা বিষয় হচ্ছে, আমরা যে কোনো বস্তু, বা আমরা কোনো বস্তু যে অবস্থায় থাকে, চিরকাল সে অবস্থায় থাকার যে প্রবণতা। যদি কোনো বস্তু গতিশীল থাকে, তাহলে চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা। আবার কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাহলে চিরকাল স্থির থাকার যে প্রবণতা, তাকে আমরা কি বলবো, জড়তা বলবো। ঠিক আছে? তাহলে আমরা জড়তা এখন, জড়তা কত প্রকার ও কী কী হয়, এটা এখন জানবো। জড়তা সাধারণত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং একটা কি, গতি জড়তা। তো আমরা স্থিতি জড়তা কী এবং গতি জড়তা কী, এটা সম্পর্কে জানবো। ঠিক আছে? আমি অলরেডি দুইটা উদাহরণ দিয়েছি। দুইটা উদাহরণের মধ্যে আমাদের স্থিতি জড়তা এবং গতি জড়তা চলে আসছে, যেহেতু আমরা জড়তা নিয়ে কথা বলতেছি। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি কী কী। মনে করো স্থির জড়তা কি, আমি আগে একটু বলি। যে মনে করো তুমি একটা গাড়িতে স্থির অবস্থানে বসে আছো। ঠিক আছে? এবং গাড়ির বেগও কত, জিরো। হঠাৎ করে ড্রাইভার মনে করলো যে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে যখন এগিয়ে যাবে, তখন গাড়ির একটা ব্যাগ প্রাপ্ত হবে, ভি ব্যাগ প্রাপ্ত হবে। কিন্তু তুমি তো বসে আসো, গাড়িও স্থির, তুমিও স্থির। তা তুমি এর মধ্যে কি স্থির অবস্থানে আছো, স্থির থাকতে চাচ্ছ। তখন তুমি কি তুমি স্থির থাকতে চাইবা। তাহলে তোমার বডি পার্টটা কী হবে, পিছনের দিকে সরে যাবে। এই যে পিছনের দিকে তোমার বডি পার্টটা সরে যাচ্ছে, এটা হচ্ছে কিসের কারণে হচ্ছে, স্থিতি জড়তার কারণে হচ্ছে। এর মানে কি, তুমি স্থির আছো এবং তুমি চিরকাল স্থির থাকতে চাইবা। তোমার যে চিরকাল স্থির থাকতে চাওয়ার যে কাজটা, এটাই হচ্ছে কি, স্থিতি জড়তা।
অর্থাৎ স্থিতিজড়তা মানে কি, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির হয়, সে বস্তু সর্বদাই চাবে সে যেন কী অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে। এবং কোনো বস্তু যদি গতিশীল হয়, সে সবসময় চাবে সে যেন গতিশীল অবস্থায় থাকে। এই স্থির অবস্থায় থাকার কারণে একে আমরা কী বলবো, স্থিতি জড়তা বা স্থির থাকার যে প্রবণতা, এই জন্য আমরা কী বলবো, স্থিতি জড়তা বলবো। এখন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন মনে করো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে বাস হঠাৎ চলা শুরু করা। এখন বাস হঠাৎ চলা শুরু করবে, মনে করো একটা বাস আছে এবং বাসটা স্থির অবস্থান আছে, মানে ভেহিকল জিরো। তো বাসও স্থির, তুমি বাসের মধ্যে আছো, তুমিও কি স্থির। যখন বাস চলতে শুরু করবে তখন বাসের বেগ কত বি, কিন্তু তুমি তো স্থির অবস্থানে ছিলা। তো তুমি কি চাইবা, তুমি চাইবা স্থিরই থাকতে চাওয়া, ঠিক আছে, স্থির থাকতে চাইবা। এই জন্য তোমার বডি পার্টটা কী হবে, পিছনের দিকে হেলে যাবে। মনে করো তুমি এদিকে আসো এবং বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে তোমার বডি পার্টটা কী হবে, পিছনে চলে যাবে না। এই জিনিসটাকে আমরা বলবো কি, স্থিতি জড়তা। আমরা আরেকটা সুন্দর উদাহরণ দিই, যে এদিকে আরেকটা উদাহরণ আছে কি, মনে করো যে ক্যারাম খেলা, ঠিক আছে, আমরা যখন এরকম ক্যারাম খেলি, হ্যাঁ, ক্যারামের মধ্যে এরকম কী থাকে, চারটা ছিদ্র থাকে। তারপর হচ্ছে আমরা এরকমভাবে গুটি সাজাই, হ্যাঁ, মনে করো এ হচ্ছে আমরা একটার পর একটা যদি গুটি সাজাই, হ্যাঁ, একটার পর একটা যদি আমরা রাখি গুটিগুলা, তারপর আমরা যদি স্ট্রাইক করি, স্ট্রাইক খুব জোরে যদি স্ট্রাইক করি, তাহলে নিচের গুটিকে যখন আমরা আঘাত করি, শুধু নিচের গুটিটাই সরে যায়, উপরের গুটিগুলো কিন্তু স্থির অবস্থায় আবার এখানে থাকে। আর উপরের গুটিগুলো কিন্তু নিচের গুটির সাথে যায় না। কারণ কি, এই উপরের গুটিগুলো কী অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকতে চায় না, স্থির অবস্থায় আছে। এবং এটা সবসময় কী থাকতে যাবে, স্থির থাকতে চাইবে। যেহেতু স্থির অবস্থানে আছে এবং সর্বদাই স্থির থাকতে চাইবে, এটাকে আমরা কী বলতে পারি, স্থিতি জড়তা। আমরা একটা সুন্দর উদাহরণ দেখি। মনে করো যে আমরা হয়তোবা প্রায় সময় দেখছি যে শীতকালে হচ্ছে আমাদের কি হয়, আমাদের বাড়িতে হচ্ছে তোমার কাঁথাগুলা কম্বলগুলা কি করে ছড়াই দেয় না এভাবে, কাঁথা কম্বল মনে করো, খাতা কম্বল এভাবে ছড়াই দিয়েছে। তো ছড়াই দেওয়ার পর অনেক দিন রেখে দেওয়ার কারণে এর মধ্যে অনেক বালু জমে, ময়লা জমে। তো এই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য এখান থেকে গিয়ে একজন বাঁশ দিয়ে বাড়ি দেয়, হ্যাঁ। বাঁশ দিয়ে বাড়ি দিলে কী হয়, বাঁশ দিয়ে বাড়ি দিলে হচ্ছে কাঁথা বা কম্বলটা ওইদিকে সরে যায়, কিন্তু ধুলাগুলো কি নিচে নিচে পড়ে যায়। কারণ কি, প্রথমে এই কম্বলটা বা কাঁথাটা বালির সাথে, এটা যে ময়লা আছে, ময়লার সাথে স্থির অবস্থান আছে। যখন আমি এই কম্বল বা কাঁথাতে আঘাত করলাম, তখন এই কম্বল বা কাঁথা একটা ব্যাগ পাইছে, ওই ব্যাগটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বালিগুলো কী হয়েছে, বালিগুলো হচ্ছে নিচে পড়ে গেছে। কারণ কি, বালিগুলো হচ্ছে স্থির থাকতে যাচ্ছে, যেহেতু স্থির থাকতে যাচ্ছে এই জন্য বালিগুলো স্থিরই আছে, শুধু কাঁথা বা কম্বলটা সামনে চলে গেছে। বুঝতে পারছো? তা আমরা কী বুঝলাম, কোনো বস্তু যে স্থির থাকে, তার যে স্থির থাকার যে প্রবণতা, স্থির থাকলে স্থির থাকার যে প্রবণতা, তাকে আমরা কী বলবো, স্থিতি জড়তা বলবো। বুঝতে পারছি? এখন আমরা দেখবো গতি জড়তাটা কী। হ্যাঁ, গতি জড়তা বোঝার জন্য আমাদের যেটা বোঝা লাগবে, সেটা হচ্ছে মনে করো, মানে আমরা স্থিতি জড়তা মানে কী পড়ছিলাম, স্থিতি জড়তা পড়ছিলাম যে কোনো একটা বস্তু স্থির থাকতে চায়। এবং গতি জড়তার ক্ষেত্রে আমরা কী বলবো, গতিশীল, কোনো একটা বস্তু গতিশীল থাকতে যাবে, ঠিক আছে। যেহেতু কোনো একটা বস্তুকে, স্থির বস্তুকে আমরা যখন হঠাৎ করে গতিশীল করি তখন পিছন দিকে হেলে যাই, ঠিক তেমন এটা যেমন আমরা গতিশীল বস্তু, এটাকে যদি আমরা হঠাৎ করে ব্রেক করি, তাহলে আমরা কী হবো, সামনের দিকে হেলে যাব। কারণ কি, কারণ হচ্ছে আমরা এটাতে বসে আছি, হ্যাঁ। তো আমাদের দেহটাও গতিশীল এবং গাড়িটাও গতিশীল। যেহেতু গাড়িটাকে আমি হঠাৎ করে ব্রেক করে থামিয়ে দিলাম, কিন্তু আমার দেহ তো এটার ভিতরে আছে, এবং দেহটা কী যাবে, গতিশীল থাকতে চাইবে, এই জন্য দেহটা কী হবে, সামনের দিকে চলে যাবে। কারণ দেহটা কী আছে, গতিশীল থাকতে চাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। যেমন এটা আমরা একটা উদাহরণ দেখি যে বাস হঠাৎ থেমে গেলে, আমরা এই উদাহরণটা এখনই দেখলাম যে বাস হঠাৎ থেমে গেলে, যে বাস যদি গতিশীল হয় তো যাত্রীর শরীরও কি গতিশীল, তুমি বাসে ছিলা, বাসও গতিশীল, তোমার শরীরও কি গতিশীল। হঠাৎ যখন বাস থামলো, বাস হয়ে গেল স্থির, কিন্তু তোমার শরীর কী যাচ্ছে, গতিশীল থাকতে যাচ্ছে। এই জন্য তুমি কি সামনের দিকে এগিয়ে যাবা। আমরা আরেকটা ভালো উদাহরণ দিই। মনে করো একটা সাইকেল, ঠিক আছে, সাইকেলটা সামনের দিকে চলতেছে, হ্যাঁ। যেহেতু সাইকেলটা সামনের দিকে চলতেছে, যখন আমরা অনেকক্ষণ প্যাডেল দিই, সাইকেলে অনেক কিছুক্ষণ প্যাডেল দিই, প্যাডেল দেওয়ার পর কী হয়, সাইকেলটা সামনের দিকে চলতে থাকে না। তারপর যখন আমরা প্যাডেল তো বন্ধ করি, বন্ধ করার পরে কি সাইকেলটা কিন্তু সামনের দিকে চলতে থাকে। আমরা মনে করে দেখবা, তুমি যখন সাইকেল চালাও, সাইকেল প্যাডেল তো বন্ধ হওয়ার কিছুক্ষণ কিন্তু সাইকেল কী হয়, সামনের দিকে চলতে থাকে। এই সামনের দিকে চলতে থাকে, এটা কী কারণে, কারণ সাইকেলটা গতিশীল ছিল তখন, তার সাইকেলটা কী হয়, গতিশীল থাকতে চায়। কিন্তু এই জন্য সাইকেলটা সামনের দিকে চলতে থাকে। এখন বলতে পারো স্যার যে আমরা তো সামনের দিকে চলতে থাকি, কিন্তু আবার কিছুক্ষণ পর তো সাইকেলটা আবার কী হয়, থেমে যায়। সাইকেলটা তাহলে কেন থেমে যায়, সাইকেলটা থেমে যায় কারণ আমাদের যে রাস্তায় সাইকেল চালাই, ওই রাস্তায় অনেক ঘর্ষণ বল থাকে, হ্যাঁ। এই ঘর্ষণ বলের বাধার কারণে সাইকেলটা থেমে যায়। যদি কোনো ঘর্ষণ বল না থাকতো, তাহলে সাইকেলটা সারা জীবন চলতে থাকতো, সারাজীবন কী হতো, চলতে থাকতো, এবং সাইকেলটা কখনোই থামতো না। আমরা এই ঘর্ষণ বলের বিষয়টা আমরা থার্ড লয়ের সময় একটু ভালোভাবে এক্সপ্লেন করবো। আশা করি গতি জড়তা এবং স্থিতি জড়তা বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে ভর এবং জড়তার মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা, যে ভর এবং জড়তার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা, ভর এবং জড়তা, তোমাকে যদি প্রশ্ন করি যে এই বস্তু আর এই বস্তুর জড়তাকে সেম হবে কিনা, তুমি আমাকে কী বলবা, মনে করো এটা হচ্ছে 20 কেজি আর এটা হচ্ছে 2 কেজি, হ্যাঁ। বস্তু জড়তা, এই বস্তু জড়তা এবং এই বস্তু জড়তাকে সেম হবে, তোমাকে কি তুমি আমাকে কীভাবে বলবা।
তোমার একটু ভাবো, ভেবে আমাকে বলো। যদি আমার এ বস্তু হচ্ছে 20 কেজি এবং এ বস্তু কি, এ বস্তু হচ্ছে 2 কেজি, আমরা আমরা হচ্ছে, তুমি একটু চিন্তা করবার তুমি বলতে পারবা যে আসলে জড়তা সেম হবে কিনা। জড়তা বেশি, মনে করো তুমি একটা পাহাড়ে উঠতেছো, কি উঠতেছো, পাহাড়ে উঠতেছো, বা পাহাড়ে বরফের পাহাড়ে উঠতেছো, হ্যাঁ, আর অনেক বরফ পড়ে। তো আমরা অনেক মুভিতে দেখছি যে বরফগুলো কি হয়, নিচে গড়িয়ে গড়িয়ে মাঝে মধ্যে বরফ পড়ে না। এখন তুমি মনে করো এদিকে উঠতেছো উপরের দিকে, যখন এই বরফের যে যেটা গড়িয়ে পড়ে এটা যদি অনেক বেশি ওজন হয়, 20 কেজি হয়, বা মনে করো অনেক বেশি ওজন হয়, তখন কি তোমার পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে? তখন কিন্তু তোমার পক্ষে এটা ধরে রাখা সম্ভব হবে না। আবার যদি মনে করো যে ছোট একটা পড়তেছে, ছোট ছোট বরফ পড়তেছে, তুমি কিন্তু এগুলো বাধা অতিক্রম করতে পারবা, বা তুমি এগুলোকে ধরে আটকাতে পারবা। ঠিক আছে? এর মানে কি? এর মানে হচ্ছে বস্তুর ভর বেশি হলে বস্তুর জড়তা বেশি। মানে যদি বস্তুর ভর বেশি হয় তাহলে এই বস্তুকে গতিশীল করা যেমন কঠিন, তেমন বস্তুটাকে থামানো কি কঠিন। আচ্ছা, আমরা একটু ভালোভাবে চিন্তা করি। মনে করো তোমার কাছে একটা 10 কেজি ওজনের গোলক আছে, আর 2 কেজি ওজনের কি আছে, গোলক আছে। তুমি 10 কেজি ওজনের গোলকটাকে যে পরিমাণ ঢিল দিয়ে যত দূর নিতে পারবা, 2 কেজি ওজনের গোলকটাকে সেই পরিমাণ নিতে পারবা? নিতে পারবা না। কারণ কি? কারণ 10 কেজি ওজনের গোলকটাকে বল প্রয়োগ করা বা গতিশীল করা হচ্ছে কঠিন, এবং 2 কেজি ওজনের গোলকটাকে গতিশীল করা এটার তুলনায় সহজ। তাই আমরা বলতে পারি কি, বলতে পারি যে যে বস্তুর ভর বেশি তার কি জড়তা বেশি। ভর বেশি হলে কি বলতে পারি, ভর বেশি হলে জড়তাও বেশি, আর যদি ভর কম হয় তাহলে কি জড়তাও কম। এখন জড়তা কি, জড়তা তো আমরা আগেই বলছি যে কোনো বস্তুকে গতিশীল বা স্থিতিশীল করার যে প্রক্রিয়া, স্থিতিশীল যে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু কি স্থির থাকতে চায়, এ হচ্ছে কি আগে কি বলে, জড়তা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বস্তুর ভর এবং জড়তা কি কানেক্টেড। যদি বস্তুর ভর বেশি হয় তাহলে বস্তুর কি হবে, জড়তাও বেশি হবে। আমরা একটু উদাহরণগুলো দেখি, উদাহরণটা দেখলে আমরা একটু ক্লিয়ার হবো। এখানে বলছে বই ও রাবার একই ধাক্কায়, বই কম সরে কারণ বইয়ের ভর বেশি, জড়তা বেশি। ঠিক আছে? বই কম সরে কারণ কি বইয়ের ভর বেশি। হ্যাঁ, তো যেহেতু বইয়ের ভর বেশি, তাই বইয়ের কি জড়তা বেশি, জড়তা বেশির কারণে কি বই কম সরে। আবার সেমভাবে ট্রাক ও সাইকেল যদি একই ব্যাগে আসে, মনে করো তোমার দিকে একটা ট্রাক আসতেছে আর একটা কি সাইকেল আসতেছে, এখন তুমি কোনটাকে থামানো তোমার পক্ষে সহজ হবে, ট্রাককে থামানো সহজ হবে নাকি সাইকেলকে থামানো সহজ হবে? তুমি অবশ্যই বলবা যে সাইকেলকে থামানো সহজ হবে। কারণ কি, সাইকেলের ভর হচ্ছে কম, তাই এর জড়তাও কম। আর এই যেহেতু ট্রাকের ভর বেশি, তাই এর জড়তাও বেশি। যেহেতু ট্রাকের জড়তা বেশি, সে কারণে এটাকে থামানো কি হবে, কঠিন হবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের জড়তা নির্ভর করে কিসের উপরে, জড়তা নির্ভর করে হচ্ছে আমাদের বস্তুর ভরের উপরে। কি, বস্তুর ভরের উপরে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা নিয়ে চিন্তা ভাবনা করবো সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তুমি তো অবশ্যই নিউটনের নাম শুনছো, যে নিউটনের সূত্রগুলোকে সম্পর্কে জানো। এখন স্যার নিউটন এমন একটা কথা বলছে, যে কথাটা হচ্ছে যে যখন তুমি কোনো বস্তুকে, হ্যাঁ, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করবা তখন স্থির বস্তু স্থির থাকবে, এবং গতিশীল বস্তু কি হবে, গতিশীল মানে আহ, তার গতিশীল বস্তু হচ্ছে কি সরল পথে, সরল দুইতে সেম দুই সুষম দুইতে চলতে থাকবে। এখন বিষয়ে আমি একটু এক্সপ্লেন করি। মনে করো তুমি এই যে, আচ্ছা আমি আগে একটু বলে নিই যে নিউটনের প্রথম সূত্র, এই বিষয়টা আসছে আসলে কি থেকে, জড়তা থেকে। আমি জড়তা থেকে কি এই জিনিসটা এক্সপ্লেন করতে পারি। আমরা জড়তা মানে কি পড়ছিলাম, জড়তা মানে পড়ছিলাম যে স্থির বস্তু সে স্থির থাকতে চায়, আর যে গতিশীল বস্তু সে কি হয়, সে হচ্ছে গতিশীল থাকতে চায়। মানে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা। এখন আমাদের এদিকে নিউটন স্যার কিছু ওয়ার্ড এদিকে বলছে। একটা হচ্ছে বাহ্যিক বল, হ্যাঁ, কি বলছে যে বাহ্যিক বল। আচ্ছা, এখন আমরা একটু বুঝবো যে বাহ্যিক বলটা কি। ঠিক আছে? বাহ্যিক বল কি, আচ্ছা, বল সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল। অভ্যন্তরীণ বাহ্যিক বলটা কি, বাহ্যিক বল হচ্ছে যে বলটা হচ্ছে বাইরে থেকে দেওয়া হয়, আর অভ্যন্তরীণ বল হচ্ছে যে বলটা ভিতর থেকে দেওয়া হয়। এখন বাইরে থেকে বলতে কি বোঝা যায়, মনে করো তুমি একটা ঘরের মধ্যে বসে আছো, হ্যাঁ, বা তুমি মনে করো একটা ট্রাকের মধ্যে বসে আছো, বা তুমি একটা ক্যান্টিনে বসে আছো, কোনো কিছুতে একটা বসে আছো জায়গার মধ্যে, হ্যাঁ। এখন এর মধ্যে তুমি আসো আর তোমার বন্ধু আছে। এখন তোমরা চাইলে কি ভিতর থেকে বল প্রয়োগ করে এই ক্যান্টিনটাকে সরাতে পারবা? এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না। তুমি যেহেতু ভিতর থেকে বল প্রয়োগ করে ক্যান্টিনটাকে সরাতে পারবা না, কিন্তু বল প্রয়োগ করছো কিন্তু ক্যান্টিন কিন্তু কোনো সরতেছে না, এটাকে আমরা বলবো যে অভ্যন্তরীণ বল। যখন তুমি বাইরে থেকে এসে বল প্রয়োগ করবা তখন কিন্তু কি হবে, ক্যান্টিন সরবে। মনে করো তুমি একটা রিক্সায় বসে আছো, হ্যাঁ, এটা একটা রিক্সা, তুমি চিন্তা করো না এটা রিক্সা, যদি রিক্সা আঁকা হয় না, রিক্সার মধ্যে বসে আছো। এখন তুমি যদি মনে করো রিক্সার মধ্যে বসে বসে রিক্সাতে পা দিয়ে ধাক্কা দাও, তাহলে কি রিক্সা সামনে থেকে অগ্রসর হবে? রিক্সা কিন্তু সামনে থেকে অগ্রসর হবে না, কিন্তু তুমি কিন্তু বল প্রয়োগ করতেছো। তুমি যে বল প্রয়োগ করতেছো কিন্তু রিক্সা সামনে থেকে অগ্রসর হচ্ছে না, একে আমরা কি বলবো, একে বলবো হচ্ছে আমরা অভ্যন্তরীণ বল। কিন্তু তুমি যদি নেমে রিক্সা থেকে নেমে পিছন থেকে বল প্রয়োগ করো, ধাক্কা দাও, তাহলে কি হবে, রিক্সা কিন্তু সামনের দিকে বল প্রয়োগ করবে, সামনের দিকে অগ্রসর হবে। ঠিক
আছে? যদি সামনের দিকে অগ্রসর হবে তখন আমরা এটা কি বলবো? বাহ্যিক বল। অর্থাৎ বাহ্যিক বল বলতে বোঝায় যে বলটা হচ্ছে আমরা বাইরে থেকে দিই। যে বলটা আমরা বাইরে থেকে দেই সেই বলটাকে আমরা কি বলবো? বাহ্যিক বল বলবো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে নিউটন স্যার কি বলতে চাইছে? বলতে চাইছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। তো বিষয়টা কি? মনে করো এই একটা রাস্তা এবং এর মধ্যে কি একটা বস্তু আছে। তো তুমি যদি এই বস্তুর কি অবস্থা আছে? স্থির আছে। ভেহিকল জিরো বা ভেহিকল কি জিরো, যেহেতু বস্তু স্থির আছে, তুমি যদি এটাতে কোনো বল প্রয়োগ না করো, মানে এক বল প্রয়োগ না করো বা কোনো বল প্রয়োগ না করো, তাহলে কি বস্তু সারা জীবন কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে? যদি তুমি কি এটাকে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করো তখন কি হবে? বস্তুরা একটা গতি নিয়ে চলতে শুরু করবে। এখন বস্তুরা কতক্ষণ চলবে? যতক্ষণ না তুমি একবার বস্তুটাকে বল দিয়ে থামাবে, ঠিক ততক্ষণ মধ্যে কি হবে? বস্তুরা চলতে থাকবে। আমরা যে পৃথিবীতে বিলং করি ওই পৃথিবীতে হচ্ছে অনেক বা যে রাস্তার মধ্যে গাড়ি চলে ওই রাস্তার মধ্যে কি অনেক ঘর্ষণ বল থাকে না? এই ঘর্ষণ বলগুলোর কারণে কি হয়? কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার পরেও কিছুক্ষণ পর থেমে যায়। যদি তুমি চিন্তা করো যে কোনো ঘর্ষণ বল নেই, হ্যাঁ, তাহলে কি হইতো? বস্তুটা সারা জীবন চলতে থাকতো। তো নিউটন স্যার এটাই বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে। মানে তুমি যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করো তাহলে বস্তুটা কি হবে? কোনটা বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুরা চলতে বল প্রয়োগ করলে বস্তুটা যদি স্থির থাকে সেই বস্তুটা গতিশীল হবে এবং যদি গতিশীল থাকে তাহলে বস্তুটা কী হবে? স্থির হবে। আমরা নিউটনের এই যে ফার্স্ট ল, প্রথম সূত্র নিয়ে আমি একটু নতুন কিছু বলতে চাই যে তোমরা এই জিনিসটা একটু ফিল করার চেষ্টা করো। মনে করো নিউটন স্যার কি আমাদের যা বলছে, বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল যদি প্রয়োগ না করি তাহলে স্থির বস্তুটা, স্থিরটা কি থাকবে? স্থির। এবং গতিশীল বস্তু গতিশীল। ঠিক আছে? মানে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল। এখন কখন স্থির থাকবে এবং কখন গতিশীল থাকবে? মনে করো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে। তুমি যদি এটাকে বল প্রয়োগ করো তাহলে বস্তুটা কী হবে? গতিশীল হবে। আবার কোনো একটা বস্তু কী আছে? গতিশীল অবস্থায় আছে, মানে চলতেছে। তুমি যদি এটাকে বল প্রয়োগ না করো তাহলে কী হবে? বস্তুটা স্থির থাকবে। তাহলে আমার নিউটনের সূত্র অনুসারে যখন কোনো বস্তুকে আমরা বল প্রয়োগ করবো তখনই বস্তুর কী হবে? অবস্থানের পরিবর্তন হবে বা বস্তুর গতিশীল হবে বা স্থির হবে। এখন কথা হচ্ছে এই সূত্র কি সবসময় খাটে বা সূত্রটা কি আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারবো বা নিউটন স্যার কি কথাটা যে বলছে সবসময় হয়? আচ্ছা, তোমরা একটু চিন্তা করো। মনে করো একটা গাড়িতে তুমি আসো, গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং গাড়ি একদম মসৃণ একটা জিনিস দিয়ে চলতেছে এবং গাড়ির ভিতরে যা আছে সেটা একদম কি? একদম মসৃণ। ভিতরে কোনো ঘর্ষণ নাই। যে তুমি গাড়ির মধ্যে বসেছো, গাড়ির মধ্যে কোনো ঘর্ষণ নাই এবং এদিকে একটা গোলক রাখা আছে। কি রাখা আছে? একটা গোলক রাখা আছে বা কোনো কিছু একটা রাখা আছে মনে করো। যেদিকে একটা গোলক রাখা আছে এই গোলকেরও কি নাই? কোনো পরিমাণ ঘর্ষণ বল নাই। গাড়ির ভিতরে নিচে কোনো ঘর্ষণ বল নাই, এদিকে কোনো ঘর্ষণ বল নাই। এবার তুমি কি করবা? জুতা পা দিয়ে তুমি এদিকে দাঁড়ায় থাকবা। তুমি যে জুতা পা দিছো ওই জুতাতে কি আছে? ঘর্ষণ আছে। ঠিক আছে? তাহলে গাড়িটা সামনে চলতেছে, ড্রাইভার চালাচ্ছে। হঠাৎ ড্রাইভার কি মনে করলো যে আমি গাড়িটাকে একটু স্লো করি। কি করি? স্লো করি বা গাড়িটাকে একটু থামাই। যখন গাড়িটা থামাচ্ছে তখন তুমি দেখবা, তুমি যেহেতু গাড়ির মধ্যে জুতা নিয়ে দাঁড়ায় আছো, হ্যাঁ? তোমার ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে তুমি চিন্তা করবা। কারণ তুমি কিন্তু এই ভিতরে বাইরে চিন্তা করতেছো না, ভিতরে চিন্তা করতেছো। তাহলে কি হচ্ছে? যে তুমি যদি দেখবা যে গাড়ি যখন থামাচ্ছে তোমার কোনো পরিবর্তন হচ্ছে না। যে তুমি গাড়ির সাথে লেগে আছো কিন্তু এই বলটা একদম আস্তে করে সামনে চলে আসছে। এখন তুমি বলবা যে এখান থেকে তো কোনো বাহ্যিক আমরা কোনো বল প্রয়োগ করি নাই। তাহলে কেন বস্তুর বল সামনের দিকে চলে আসছে? এটার রিজন কি? এটার রিজন হচ্ছে যে আমাকে তুমি বলতে পারো যে স্যার আমি তো দেখলাম যে নিউটন তো বলছে, নিউটন স্যার তো বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। কিন্তু এখানে কি? বস্তু স্থির আছে। এখানে আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই কিন্তু বস্তু স্থির নেই, বস্তু কি হচ্ছে? সামনের দিকে চলে যাচ্ছে। এখন কি কারণে এটা হচ্ছে? রিজন হচ্ছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার পায়ে কি আছে? ঘর্ষণ আছে। কিন্তু এই বলেও কোনো ঘর্ষণ নাই এবং এই যে এই স্লাইডেও কি নাই? কোনো ঘর্ষণ নাই এবং তোমার জন্য তোমার এনভায়রনমেন্ট, তোমার পরিবেশটা হচ্ছে এই গাড়ির ভিতরে। ঠিক আছে? তোমার জন্য পরিবেশটা হচ্ছে কি? গাড়ির ভেতরে। যেহেতু গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে এবং তুমি আসো কি? গাড়িটা যখন হঠাৎ ব্রেক করবে তখন এই বলটা সামনের দিকে চলে আসবে। রিজন কি? বলটা কি থাকতে চাইবে? বলটা হচ্ছে গতিশীল থাকতে চাইবে। কারণ কি বলটা গতিশীল অবস্থায় ছিল আগে। তোমার সাপেক্ষে কিন্তু গাড়িটা কি? বলটা কি? তোমার সাপেক্ষে বলটা কিন্তু স্থির। রিজন তুমি এই গাড়িতে আসো, এদিকে দাঁড়ায় আছো তুমি গাড়িতে এবং বলটা আছে কি? এই জায়গার মধ্যে বলটা আছে। তো তুমি চিন্তা করতেছো কি? যে তোমার থেকে যখন গাড়িটা চলতেছে সমবেগে তখন তুমি চিন্তা করতেছো তোমারও কোনো পরিবর্তন নাই, এই বলেরও কোনো পরিবর্তন নাই। নাকি? দুজন সেম অবস্থায় আছে। কিন্তু হঠাৎ যখন এই গাড়িটা থামালো তখন এই বলটা সামনের দিকে অগ্রসর হলো কিন্তু তোমার কোনো পরিবর্তন হলো না। কেন? তোমার পায়ের মধ্যে কি আছে? জুতা আছে। এখন তুমি চিন্তা করতেছো যে আমার এই এনভায়রনমেন্টের মধ্যে বা আমার এই সিস্টেমের মধ্যে আমি এবং বল ছাড়া তো কেউ নাই। কিন্তু কি কারণে এই বলটা সামনের দিকে অগ্রসর হচ্ছে?
আমার তো এই বলটার দিকে তো কোনোভাবে বাহ্যিকভাবে বল প্রয়োগ করা হয় নাই, ঠিক আছে। এখন এই বিষয়টাকেই আমরা চিন্তা করবো সেভাবে, যখন আমরা যখন নিউটনের সূত্রগুলো চিন্তা করব, তখন আমরা যার সাপেক্ষ চিন্তা করব তাকে আমরা স্থির ধরে নেব। কি? যার সাপেক্ষ সাপেক্ষ চিন্তা করব তাকে আমরা কি করব? স্থির ধরে নেব। যদি স্থির ধরে না নেই তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে। এখন দেখো, আমরা চিন্তা করতেছি কার সাপেক্ষে? বলের চিন্তা করতেছি তোমার সাপেক্ষে। কিন্তু তুমি কি এখানে আসলে স্থির? তুমি কিন্তু এখানে আসলে স্থির না। কারণ কি? তোমার এদিকে কি আছে? তোমার এদিকে একটা ব্যাগ আছে। রিজন কি? তুমি তো গাড়ির মধ্যে আছো, আর গাড়ি তো একটা ব্যাগে চলতেছে। যেহেতু গাড়ি ব্যাগে চলতেছে, তুমিও চলতেছো, বলে চলতেছো। এই কারণে এদিকে নিউটনের সূত্রটা প্রপারলি ভাবে কাজ করতেছে না, বা কাজ না করার কারণ হচ্ছে এটা, কারণ তুমি যার সাপেক্ষে চিন্তা করতেছো তোমার সাপেক্ষে, মানে তুমি হচ্ছে সাপেক্ষ প্রসঙ্গ কাঠামো। এই তোমার এই প্রসঙ্গ কাঠামো কি গতিশীল। তো আমরা কি বলতে পারি যে নিউটনের সূত্রের ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো গতিশীল, অথবা আমরা প্রসঙ্গ কাঠামো কি হওয়া লাগবে? স্থির হওয়া লাগবে। আমরা তাহলে এটা অবশ্যই লিখব যে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো স্থির হতে হবে, স্থির হতে হবে। আচ্ছা, তোমাকে আমি একটু আরেকবার বলি যে পৃথিবীতে কোনো কিছু কিন্তু প্রসঙ্গ কাঠামো স্থির না। রিজন কি? স্থির না কারণ হচ্ছে, যখন আমাদের পৃথিবী কি হচ্ছে? প্রত্যেক মুহূর্তে ঘুরতেছে না? মানে প্রত্যেক মুহূর্তে কি পৃথিবী ঘুরতেছে, মানে পৃথিবী চলমান। যেহেতু পৃথিবী চলমান, সেক্ষেত্রে কি আমাদের প্রসঙ্গ কাঠামো স্থির না, স্থির প্রসঙ্গ কাঠামো আমরা পাই না। কিন্তু আমরা যখন পৃথিবীর বাইরে শুধু আমরা নিজস্ব একটা সিস্টেম চিন্তা ভাবনা করবো, তখন আমরা যে প্রসঙ্গ কাঠামোটাকে ধরবো, ওই প্রসঙ্গ কাঠামোটা আমরা কী ধরে নেবো? স্থির ধরে নেবো। বুঝতে পারছি? তো আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা একটু আরও পরে ডিপভাবে আলোচনা করব। এখন আমরা যখন এইচএসসিতে যাব, তখন আমরা এই টপিকগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করবো যে আমরা কীভাবে আসলে কেন কখন নিউটনের ফর্মুলাগুলো কাজে লাগে, কখন কাজে লাগে না। আচ্ছা, তাহলে আমরা তো দেখলাম, আমরা বুঝতে পারলাম যে গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা দেখবো কি বলের সংজ্ঞা। তো বলের সংজ্ঞাটা কি? বলের সংজ্ঞা হচ্ছে, যখন মনে করো কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর বস্তুর এই জড়তা, মানে হচ্ছে বস্তু স্থির আছে, জড়তা পরিবর্তন মানে কি? এটা গতিশীল করতে হবে। তো গতিশীল করার জন্য আমাদের যে ক্রিয়া করা লাগবে, মানে এটাকে বল প্রয়োগ করা লাগবে, বা এটাকে তুমি ফোর্স বা প্রেশার ক্রিয়েট করা লাগবে। এই জিনিসটা কি আমরা কি বলবো? যে ক্রিয়াটা করবো এটাকে আমরা বলবো হচ্ছে বল। অর্থাৎ কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন করার জন্য, বা করার জন্য বা করতে চাই, এরকম অবস্থায় যে আমরা যে পরিমাণ ক্রিয়া করবো তাকে আমরা কি বলবো? বল বলবো। সংজ্ঞাটা দিয়ে সুন্দরভাবে লেখা আছে, যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে এর জড়তার পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা কি বলবো? বল বলবো। আশা করি আমরা বল এবং নিউটনের প্রথম সূত্র বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো যে বলের প্রকৃতি। বলের কি ধরনের প্রকৃতি? একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। তুমি আমাকে বলতে পারো স্যার স্পর্শ বলটা কি আর অস্পর্শ বলটা কি? আমরা তো মানে এরকম নাম শুনলেই আমরা বুঝতে পারি যে স্পর্শ বল কি আর অস্পর্শ বল কি। স্পর্শ বল হচ্ছে যে বলটা স্পর্শ করার কারণ হচ্ছে, বা টাচ, যে বলের সাথে টাচ টাচ জড়িত, হ্যাঁ, বা হচ্ছে স্পর্শ জড়িত, যাকে আমরা কি বলি? স্পর্শ বল বলি। তো তুমি আমাকে বলতে পারো স্যার অস্পর্শ বল কি পসিবল? হ্যাঁ, আমরা একটু পরে দেখবো স্পর্শ বল কি পসিবল কি না। মনে করো এখন একটু স্পর্শ বল সম্পর্কে জানি। মনে করো কোনো একটা বস্তুকে, বস্তুর অবস্থান পরিবর্তন করতে যে সংস্পর্শের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? স্পর্শ বল বলবো। মনে করো তুমি কোনো একটা বস্তুকে টানতেছো, কি দড়ি দিয়ে টানতেছো, তো এই দড়িটা কি এটার সাথে টাচ আকারে আসে না, মানে লেগে আসে না, একটা সংস্পর্শে আসে না, এই কারণে কি এটা একটা স্পর্শ বল। আবার মনে করো ঘর্ষণ বল, রাস্তার ঘর্ষণ বল, ঠিক আছে, রাস্তার মধ্যে গাড়ি চলতেছে, গাড়ির সাথে কি রাস্তা একটা লেগে আসে না, এদিকে পিছন থেকে বল প্রয়োগ, এটা এদিকে যাচ্ছে এবং এটা এদিকে বল প্রয়োগ করতেছে, তো এটা কি? এটা একটা স্পর্শ বল। আবার মনে করো সংঘর্ষ, কোনো একটা বস্তু আর একটা বস্তুর সাথে কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে। তার কি হচ্ছে? সংঘর্ষ হওয়ার পরে বস্তুটা মনে করো ছিটকে গেল, ঠিক আছে, তো এটাও কি? এটা একটা স্পর্শ বল। কারণ কি? একটা বস্তুর সাথে একটা বস্তুর সংস্পর্শে আসছে। এখন অস্পর্শ বলগুলো কোনগুলো? যখন আমরা অস্পর্শ বলগুলো চিন্তা করতে যাব, তখন আমরা দেখবো হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মনে করো পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকণা, মনে করো না, মানে পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে কি করে? আকর্ষণ করে। যেহেতু পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে আকর্ষণ, মনে করো এখানে একটা বই আছে আর এখানে একটা কলম আছে, বইটা এবং কলমটা কি করে? একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। এই যে বলগুলা, এখানে কিন্তু কোনো স্পর্শের প্রয়োজন নেই। যেহেতু কোনো স্পর্শের প্রয়োজন নাই বা সংস্পর্শের প্রয়োজন নাই, তাই এগুলো হচ্ছে কি? অস্পর্শ বল। তো মহাকর্ষ বল কি? একটা অস্পর্শ বল। আবার মনে করো তুমি একটা চুম্বক, হ্যাঁ, চুম্বক এবং লোহার মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে, চুম্বক যা লোহাকে আকর্ষণ করে, এখানে কি কোনো স্পর্শের প্রয়োজন আছে? বা মনে করি একটা চুম্বক ক্ষেত্র, হ্যাঁ, এবং চুম্বকে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। আবার এদিকে একটা চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। যখন বিপরীত মেরু একে অপরকে কি করে? বিপরীত মেরু একে অপরকে, সরি, এটা হচ্ছে সাউথ নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে একই মেরু কি করে? একে অপরকে বিকর্ষণ করে না? বিপরীত মেরু কি করে? আকর্ষণ করে। তাহলে একই মেরু যদি বিকর্ষণ করে, তাহলে যখন তুমি এই নর্থ পোলের সামনে আনবে, তখন কি হবে? চুম্বকটার অবস্থানের পরিবর্তন হবে না? একটা কিন্তু একটার সাথে লাগতেছে না, কিন্তু কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন হইতেছে। তো এটা কি? এটা একটা অস্পর্শ বল, যাকে আমরা কি বলবো? চুম্বক বল। চুম্বক ও লোহার মধ্যে সম্পর্ক, যখন একটা চুম্বক একটা লোহাকে আকর্ষণ করবে,
এই যে মাঝখানের যে বলটা, যে বলের কারণে আকর্ষণ করে, এটা কি চৌম্বক বল। এই চৌম্বক বলটা কি একটা অস্পর্শ বল। আমরা আশা করি স্পর্শ বল এবং অস্পর্শ বলটা বুঝতে পারছি। এখন আমরা দেখব সাম্যবল কি এবং অসাম্যবল কি। ঠিক আছে, সাম্যবল এবং অসাম্যবল বোঝার আগে আমাকে যে জিনিসটা বোঝা লাগবে, মনে করো তুমি একটা টানাটানি বোঝা, আমরা তো টানাটানি খেলা খেলছি অনেক, টানাটানি প্রতিযোগিতার মধ্যে কি অংশগ্রহণ করতেছো। তো তুমি এদিক থেকে টানতেছো, এদিক থেকে টানতেছো, তোমার একদল বন্ধু। এখন তোমরা এদিকে ৩ জন আছো, আবার এদিকে কয়জন আছে? ৩ জন আছে, এবং তোমরা হচ্ছে ৩ জন সেম শক্তিশালী। তোমাদেরও ৫০ নিউটন বল দিয়ে টানতেছে, তারাও কি ৫০ নিউটন বল দিয়ে টানতেছে। যেহেতু ৫০ নিউটন বল এদিকে আছে এবং ৫০ নিউটন বল এদিকে আছে, তাহলে এদিকে নিট বল কত? এদিকে ৫০ আর এদিকে ৫০, মানে -৫০। এগুলো জিরো না? যদি নিট বল জিরো, তাহলে কি বস্তুর তো কোনো পরিবর্তন না, বস্তু সেম জায়গায় থাকবে। তাহলে বস্তুর বলের লব্ধি কত? লব্ধি শূন্য। যেহেতু বলের লব্ধি শূন্য, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাম্য বল। বা কোনো বস্তুর মনে করো এরকম একটা বল, একাধিক বল, এদিকে একটা বল দিলাম, এদিকে একটা বল দিলাম, এদিকে একটা বল দিলাম, এদিকে একটা বল দিলাম, হ্যাঁ এদিকে একটা বল দিলাম। এসব বল দেওয়ার পরেও আমাদের যদি লব্ধিটা শূন্য হয়, বস্তু যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা কি বলবো? সাম্য বল বলবো। যদি কোনো কারণে তুমি এদিকে ৬২ নিউটন বল প্রয়োগ করো, হ্যাঁ, তাহলে কি বস্তু এদিকে চলে আসবে না? তাহলে এটাকে আমরা কি বলবো? অসাম্য বল বলবো। ঠিক আছে, কারণ কি? তাহলে আমরা আমাদের শর্তগুলো দিয়ে দেখি। শর্তগুলো হচ্ছে সাম্য বলে আমাদের একাধিক বলের লব্ধি, যেহেতু একাধিক বলতে কি একটা বল না, দুইটা বল, অন্তত একটা বেশি বল থাকতে হবে। একটা, দুইটা, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, কিন্তু একের অধিক থাকে। একের অধিক বলের লব্ধি কি হবে? শূন্য হবে। এবং বস্তু কোনো ত্বরণ হয় না, কি হবে না? বস্তুর ত্বরণ হবে না। মানে বস্তু যদি পরিবর্তন না হয়, তাহলে কি হবে না? ত্বরণ হবে না, এবং বস্তু কি থাকবে? সাম্যবল থাকবে। যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে, তাকে আমরা কি বলবো? সাম্যবল থাকবে। আর অসাম্যবলের ক্ষেত্রে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, বস্তুর ত্বরণ থাকবে, বস্তুর লব্ধি কি হবে না? শূন্য হবে না। মনে করো বস্তুর এদিকে আছে, এদিকে এদিকে যদি ৬২ নিউটন দেই আর যে ৫০ নিউটন দেই, তাহলে এদিকে ১২ নিউটন বেশি বলে এদিকে আগে যাবে না। ৬২ মাইনাস ৫০, ১২ নিউটন বেশি বলে এদিকে আগে যাবে। মানে কি? সাম্য অবস্থা নাই, বস্তুর বলের লব্ধি কি? শূন্য না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাম্য বল এবং অসাম্য বল। আমরা আশা করি আমাদের নিউটন ফার্স্ট ল আমরা বুঝতে পারছি ভালোভাবে। কালকে আমরা হচ্ছে একটা বিষয় দেখবো। কালকে দেখবো হচ্ছে, আমরা তো একটু আগে বলছিলাম যে যদি তোমার কাছে একটা ট্রাক আসে এবং একটা সাইকেল আসে, তোমার পক্ষে কোনটা থামানো সম্ভব হবে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার কোনটা থামানো সম্ভব হবে? তুমি অবশ্যই বলবা তোমার পক্ষে সাইকেলটা থামানো সম্ভব হবে, কারণ তো ট্রাকটা থামানো সম্ভব হবে না, কারণ ট্রাকের জড়তা বেশি, যেহেতু ট্রাকের ভর বেশি। এখন কেন তুমি ট্রাকটা থামাতে পারবা না, মানে এবং সাইকেলটা থামাতে পারবা, থামাতে তুমি সক্ষম হবা? এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা কালকে আলোচনা করবো নিউটনের সেকেন্ড লতে। নিউটন এর সেকেন্ড লতে, ঠিক আছে, এবং নিউটন সেকেন্ড ল কোথায় কোথায় কাজে লাগে এবং বিস্তারিত আমরা জানবো। যদি তোমাদের এই টপিকগুলো সম্পর্কে আজকে আমি যা দেখেছি, হচ্ছে বলের প্রকৃতি, সাম্য বল, অসাম্য বল, তারপর হচ্ছে নিউটন ফার্স্ট ল, বলের সংজ্ঞা, ভর ও জড়তার সম্পর্ক, ঠিক আছে, স্থিতিজড়তা কি, এসব সম্পর্কে যদি কোনো কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে করতে পারো। আমি কোশ্চেনগুলো তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।